ইউরোপীয় সাম্রাজ্য সমুদ্রপথে দাপট দেখানোর অনেক আগেই দক্ষিণ পূর্ব এশিয়ার শত শত দ্বীপে রাজত্ব করত এক অজানা শক্তিশালী সাম্রাজ্য, মজাপাহিত। কিভাবে এই মজাপাহিত সাম্রাজ্য এত বড় শক্তিতে পরিণত হয়েছিল, আর কেনই বা ইতিহাস থেকে হারিয়ে গেল? চলুন এখন শুরু করি সেই গোপন ইতিহাসের গল্প, মজাপাহিত সাম্রাজ্যের অবিস্মরণীয় যাত্রা। নির্বাসিত, শিকার ও ভগ্ন মনে করা রাদেন উইজা হাঁটছিল জাভার বৃষ্টিমাখা জঙ্গলে, একজন রাজপুত্র যার মাথায় রাজমুকুট নেই। কিন্তু নির্বাসন তার আকাঙ্ক্ষাকে মুছে দেয়নি, বরং তা একে করেছিল শীতল, ধারালো এবং নির্দয়। যখন মঙ্গল বাহিনী এসে হাজির হল, তাদের লোহার জাহাজ আর পতাকা সহ, অন্যরা আতঙ্কে কেঁপে উঠল। কিন্তু উইজা দেখল এক সোনালী সুযোগ। সে তাদের সামনে মাথা নোয়াল, ভান করল বন্ধুত্ব, দিল খাবার আর পথের দিশা। কিন্তু তার কোমল ভাষার আড়ালে সে গড়ে তুলছিল প্রতিশোধের অস্ত্র। চন্দ্রগ্রহণের রাতে, যখন বিজয়ের আনন্দে মঙ্গলরা মাতোয়ারা, উইজা চালাল তার ছদ্মবেশী আঘাত। গাছের ফাঁকে ফাঁকে আগুন জ্বলে উঠল, ঝলসে উঠল তরবারি। সকালে সেই অজয়ের বাহিনী নিঃশব্দ। দানবদের মৃতদেহের ওপর দাঁড়িয়ে সে রাজা হল। কিন্তু তার প্রথম কাজ ছিল না কোনো উৎসব বা পূজা। সে পূর্বপুরুষদের পবিত্র বনে নতজানু হল, বুকে ছাই মেখে বাতাসে বলল, আমি থামব না, আমি কাঁপব না। শুধু জাভা নয়, সূর্য যেখানে সমুদ্রে ডুবে, সেসব দ্বীপও আমার শাসনের অধীন হবে। যুদ্ধক্ষেত্রের কিনারায় দেখা দিল এক পুরুষ, রেশমে নয়, ক্ষতে মোড়ানো, গজাহ মাদা, এক বিস্মৃত গ্রামের সন্তান, এক অনমনীয় যোদ্ধা। সে উঠে এসেছিল না কোনো রাজবংশ থেকে, বরং তার একমাত্র উত্তরাধিকার ছিল ইস্পাতের মতো সংকল্প। তার তরবারি কখনো লক্ষ্যভ্রষ্ট হয়নি, মৃত্যুর মুখেও তার চোখ কখনো পলক ফেলেনি। রাজপ্রাসাদ তাকে সেবক বলত। জনসাধারণ ধীরে ধীরে তাকে ভাবতে লাগল আরও কিছু। একদিন রাজপ্রাসাদের উৎসবে, যেখানে গন্ধ ছড়াচ্ছে জাফরান ও লবঙ্গ, আর নৃত্যশিল্পীরা ঘুরছে রঙিন ছন্দে, গজাহ মাদা নিঃশব্দে দাঁড়িয়ে রইল। যখন তাকে পরিবেশন করা হল জয়পুরের গর্ব, সুগন্ধি জয়ফল, সে মাথা নাড়ল। পুরো দরবার স্তব্ধ। দেবতা ও আত্মাদের সামনে আমি শপথ করি, সে বলল, নুশান্তারা এক পতাকার নিচে একীভূত না হওয়া পর্যন্ত আমি এক দানা মশলাও মুখে তুলব না। হলঘর কেঁপে উঠল, কেউ বিস্ময়ে, কেউ ভয়মিশ্র শ্রদ্ধায়। কিন্তু কেউ জানত না তার বর্মের নিচে লুকানো সেই রক্তমাখা পেন্ডেন্টের কথা, তার পরিবার যাকে রাজপ্রাসাদের এক ষড়যন্ত্রে হারিয়েছিল যখন সে ছিল কেবল এক বালক। তার শপথ ছিল কেবল ঐক্যের জন্য নয়, তা ছিল এক নিঃশব্দ যুদ্ধের ডাক, যা শুধু বাইরের দিকে নয়, বরং রাজ্যর চরম অভ্যন্তরে ছোড়া হয়েছিল। মজাপাহিত রাজদরবারের ছায়াচ্ছন্ন প্রাসাদে, যেখানে মিত্রতা ছিল ধোঁয়ার মতো বদলানো আর বিশ্বাস ছিল সোনার চেয়েও দুর্লভ, সেখানে গজাহ মাদা খুঁজে পেল এমন কিছু যা সে কখনো কল্পনাও করেনি তাকে। সে ছিল এক ধোঁয়াটে রহস্যে ঘেরা নারী, যার উপস্থিতি যেন এক বিস্তৃত সুরের মত। কেউ বলতো সে এক পরাজিত দ্বীপরাজ্যের বন্দী রাজকুমারী, যাকে অজানা কোনো কারণে বাঁচিয়ে রাখা হয়েছে। আবার কেউ বলতো সে একজন গুপ্তচর, প্রেরিত হয়েছে গজাহ মাদার হৃদয়ে বিষ ঢালতে। কিন্তু যখন তারা একসাথে দাঁড়াল জ্যোৎস্নালোকিত বাগানে, চোখে চোখ রাখল, তাদের ভেতরের যুদ্ধ যেন হঠাৎ থেমে গেল। তাদের প্রেম নিঃশব্দ, অবৈধ, দ্রুতগতিতে ফুটে উঠল গোপন কক্ষে, চোরাগোপ্তা দৃষ্টিতে। কিন্তু একদিন যখন তার হাত চলে গেল পেটের ওপর, দুজনেই বুঝল এখন বিপদ দ্বিগুণ হয়েছে। তার গর্ভে যে প্রাণ স্পন্দন করছিল, সে ছিল দুই বংশের মিলনে গঠিত, একজন বিজয়ীর, আরেকজন বিজিতের। যদি প্রকাশ পায়, তাহলে জন্ম নিতে পারে বিদ্রোহ কিংবা নবজন্ম। তাই তাকে সরিয়ে নেওয়া হল রাজপ্রাসাদ থেকে বহু দূরে, এক পাহাড়ি মন্দিরে, কিছু বিশ্বস্ত ভিক্ষুর আশ্রয়ে। গজাহ মাদা আর কখনো তার নাম উচ্চারণ করেনি, কিন্তু তার নীরবতা বাজত যুদ্ধের ঢাকের চেয়েও জোরে। জঙ্গলের গভীরে, যেখানে শতাব্দী প্রাচীন ধ্বংসস্তূপে লতাগুল্ম গিলে ফেলেছে ইতিহাসকে, সেখানেই একদল রাজপুরোহিত খুঁজে পেল একটি বিস্তৃত মন্দির। শতভাগ শ্যাওলা আর পাথরের স্তরের নিচে তারা উন্মোচন করল এক রহস্যময় মূর্তি, বিদীর্ণ অবসিডিয়ানের ভাস্কর্য ঘিরে প্রাচীন লিপিতে খোদাই করা ঘূর্ণায়মান চিহ্ন।
যখন প্রধান পুরোহিত সেই খোদাই স্পর্শ করলেন, তার আঙুল কেঁপে উঠল। বার্তাটি ছিল ভয়াবহভাবে স্পষ্ট, যখন শাসকদের রক্ত ঢেউয়ের সীমা অতিক্রম করবে, মাটি ডুবে যাবে আর আগুন উঠবে। লিপিগুলো ছিল এক সতর্কবার্তা। ভূমি ও সাগরের মাঝে, ক্ষমতা ও বিনয়ের মাঝে এক সুষমার। আর ছিল কঠিন শাস্তির হুমকি, যদি সেই সুষমা ভাঙে উচ্চাকাঙ্ক্ষা বা রক্তের অশুদ্ধতায়। কয়েক সপ্তাহের মধ্যেই সংকেত আসতে শুরু করল, প্রথমে ফিস ফিস, পরে চিৎকার। উর্বর পূর্বাঞ্চলে শস্য জন্মাল না। বাণিজ্য বন্দর ঘিরে ঘন কালো মেঘ। আর বিশাল নৌবহরগুলো হারিয়ে গেল শান্ত জলে। কোনো যুদ্ধ নয়, কোনো ঢেউ নয়, শুধু ভেসে থাকা কিছু পাল, লবণ ও রক্তে ভেজা। রাজদরবারে তখন একটি বাক্য আগুনের মতো ছড়িয়ে পড়ল, অভিশাপ জেগে উঠেছে। কিন্তু কেউ মুখ ফুটে বলার সাহস করল না। যা তারা মনে মনে সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল, সম্ভবত রাজরক্ত কলুষিত হয়েছে এক গোপন জন্মের মাধ্যমে। আর সমুদ্র এখন তা আদায় করতে আসছে। যিনি একসময় মহাসাগর পেরিয়ে শাসন করতেন, সেই সম্রাট এখন সিংহাসনে নিপ্রাণ বসে আছেন, শ্বাস টানা টানা, মুখ রঙহীন, যেন ধূসর কাগজ। অসুস্থতার গুজব বাতাসে ভেসে বেড়ালেও যারা তাঁর ঘনিষ্ঠ, তারা জানত সত্যটা। প্রতিরাতে তার প্রিয় ভ্রাতুষ্পুত্র যে তেঁতুলের মদ এনে দিত, তা আর ওষুধ ছিল না, তা এখন এক নীরব বিষ। এক কাপা হাতে মুকুট হস্তান্তর করা হল, কিন্তু কোনো রাজপুত্রকে নয়, বরং এক বালককে। এক বিস্মিত চোখের শিশু, যার কোনো পরিচিত বংশ ছিল না, কিন্তু ঘোষণা করা হল পূর্বপুরুষরা তাকে বেছে নিয়েছেন। সে খুব কম কথা বলত, কিন্তু তার চোখ অস্বাভাবিক সোনালী রঙের, রাজবংশের কারো সঙ্গে মেলে না, বরং গজাহ মাদার বুকে এক মৃতপ্রায় স্মৃতির মতো ধাক্কা দিল। রাজ্যাভিষেকের দিনে ঢাক বাজছিল, ধূপ জ্বলছিল, আর গজাহ মাদা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। শিশুটির দৃষ্টি ভেদ করল জনতার ভিড়, সরাসরি তাকিয়ে রইল তার চোখে, নির্বিকার, শান্ত, অথচ ভয়াবহভাবে তীব্র। তার মনে নিঃশব্দে ফিসফিস করে উঠল এক সত্য, সে আমার, কিন্তু এই সত্য উচ্চারণ করলেই মৃত্যু আসবে। শিশুর জন্য, গোপনে লুকিয়ে থাকা মায়ের জন্য, আরেকটি সাম্রাজ্যের সেই শেষ ঐক্যের আশার জন্য, যেটি ভিতরে ভিতরে ইতিমধ্যেই চূর্ণ হয়ে যাচ্ছে। বহির্দ্বীপে বিদ্রোহ দাউদাউ করে জ্বলছিল, আর প্রতিদ্বন্দ্বী উত্তরাধিকারীদের কণ্ঠস্বর যেন অন্ধকার থেকে উঠে আসছিল। মজাপাহিত তার গর্ব পাঠাল, ৩০০ যুদ্ধজাহাজ, দ্বীপমালার শ্রেষ্ঠ রণতরী, বিদ্রোহ দমনে দক্ষিণ সাগরের বুকে রওনা দিল। ঢাকের গর্জন উঠল, পাল ধরল বর্ষার হাওয়ায়, আর সেই বহর মিলিয়ে গেল দিগন্তে। কিন্তু তারা আর ফিরে এলো না। সপ্তাহ পেরিয়ে গেল, তারপর মাস। ফিরল না, কোনো ধ্বংসাবশেষ ভেসে এলো না, শুধু নিস্তব্ধতা। তারপর এল একমাত্র একজন, আধা পাগল, সূর্য আর লবণে ঝলসে যাওয়া, একা ভেসে উঠল উপকূলে। চোখ ছিল ধোঁয়াচ্ছন্ন, জিভ ফুলে ওঠা। কিন্তু তার পিঠে ছুরি দিয়ে খোদাই করা, নাকি অভিশাপে দাগানো একটি মানচিত্র ছিল, অস্পষ্ট উপকূল রেখা, অদ্ভুত চিহ্ন, আর এক রক্তলাল দাগ, যেখানে বহর ধ্বংস হয়েছিল। বেঁচে ফিরাদের গল্প মনে হচ্ছিল গল্প নয়, বরং দুঃস্বপ্ন। তলদেশে জলজলে গোলক, এমন কণ্ঠ যা নাবিকদের পাগল করে দেয়। জাহাজের চেয়েও বড় সাপ, যারা পাহারা দেয় সমুদ্রের অতলে উঠে আসা কালো স্তম্ভ। রাজদরবার এগুলো উন্মাদনা বলে উড়িয়ে দিল, কিন্তু গজাহ মাদা করল না। সে পড়েছে সেই প্রাচীন মন্দিরের অভিশাপ। সে জানে, সমুদ্র জানায়, তা সব সময় মরে যায় না। আর এই মানচিত্র দেখাচ্ছিল এমন এক জায়গার দিকে, যার অস্তিত্বই থাকার কথা নয়। রাজকীয় গ্রন্থাগারের নিচে এক সিল করা কক্ষে, যেখানে কেবল ধুলো, ইঁদুর আর সময়ই সাহস করে প্রবেশ করে। একজন সাধারণ দাসী হঠাৎ খুঁজে পেল একটি ভাঙা প্যানেল, এক পরিত্যক্ত বইয়ের তাকে আড়ালে চাপা পড়ে থাকা। ভেতরে ছিল একটি পুঁথি, পচা রেশমে মোড়ানো, মোম দিয়ে সিলমোহর করা, এমন এক ভাষায় লেখা যা শত শত বছর ধরে কেউ উচ্চারণ করেনি। কিন্তু যিনি সেটি খুললেন, তিনি কোনো পণ্ডিত নন, বরং সম্রাটের বর্তমান রানী। এক নারী, যাকে সবাই চিনত তার রূপের জন্য, কণ্ঠের জন্য নয়। অথচ তিনিই চুপচাপ দেখতেন, শুনতেন, অপেক্ষা করতেন।
মোমবাতির আলোয় তিনি ধীরে ধীরে খুললেন সেই পুঁথি। লেখা ছিল ম্লান, তবু যেন স্পন্দিত হচ্ছিল এক নিষিদ্ধ সত্যে। সেখানে বলা ছিল এক বিকল্প বংশের কথা, একটি গোপন মজাপাহিত, যেটি জন্ম নিয়েছিল প্রথম সাম্রাজ্যের ছায়া থেকে। একটি গুপ্ত পরিষদ যা গঠিত হয়েছিল ট্রোলানের পতনের পর। রক্তের ধারা চলছিল না আর রাজপ্রাসাদে, বরং গোপন মিলনে, ছদ্মচিহ্নে, সংকেতপূর্ণ আচার অনুষ্ঠানে। পুঁথিতে লেখা ছিল, মজাপাহিত কখনো পুরোপুরি ধ্বংস হয়নি, ওটা নেমে গিয়েছিল গভীরে, নিজেকে বদলেছিল, অপেক্ষা করছিল। যতই তিনি পড়তে লাগলেন, তার আঙুল কেঁপে উঠল। উত্তরাধিকার আর রাজবংশের বিবরণে একটি চিহ্ন বারবার ফিরে আসছিল, একটি সোনালী চোখ। আর ঠিক তখনই তিনি বুঝলেন, এটা ইতিহাস নয়, এটা ভবিষ্যৎবাণী। আর এই ভবিষ্যৎবাণীর এখন তিনি নিজেই এক অঙ্গ। কুয়াশায় মোড়া পাহাড় ঘেরা উচ্চভূমি থেকে উদ্ভব ঘটল এক রহস্যময় যোদ্ধার। লাল ছায়ার আবরণে ঢাকা দেহ, মুখ ঢাকা কালো লোহার মুখোশে, যার গায়ে খোদাই করা ছিল প্রাচীন রুন। সে নিজেকে ডাকত এক নামে, আনাকতিগা বায়েঙ্গান, 3 ছায়ার সন্তান। গুজব ছড়িয়ে পরল দাবানলের মতো, সে প্রাচীন ভাষায় কথা বলে। আগুনের ওপর তার নিয়ন্ত্রণ। তার রক্ত লাল নয়, সোনালি। কেউ বলল সে পাহাড়ে জন্মানো, কেউ বলল মৃত সন্ন্যাসীদের শেষ স্বপ্নে তাকে দেখা গিয়েছিল। কিন্তু সত্য কেউ জানত না। সে ছিল গজাহ মাদা ও হারিয়ে যাওয়া সঙ্গিনীর গোপন সন্তান, নীরবতার মধ্যে গড়ে ওঠা, বিদ্রোহীদের মাঝে বেড়ে ওঠা। আর শেখানো হয়েছিল, এই সাম্রাজ্য শুধু তার অধিকার নয়, এ তার বোঝাও। তার শিরায় বইছিল মঙ্গল আক্রমণকারীদের রক্ত আর জাভানি রাজাদের উত্তরাধিকার। সে কেবল একজন উত্তরসূরি নয়, সে ছিল 2 সাম্রাজ্যের মাঝখানে দাঁড়ানো এক সেতুবন্ধক। তার স্বপ্ন ছিল মজাপাহিতের পুনর্জন্ম, যেখানে পুরনো দেবতারা আবার হাঁটবে এই ভূমিতে, আর সমুদ্র মাথা নত করবে স্থলের কাছে। গ্রামগুলো তার পক্ষে পড়ল কেবল তরবারির আঘাতে নয়, বরং গানে। পুরোহিতেরা তাকে পুঁথির পূর্ণতা বলে অভিহিত করল। অভিজাতরা আতঙ্কে কাঁপল। কিন্তু মুখোশের আড়ালে সেই উত্তরসূরি নিজের কাছেই করল এক প্রশ্ন, যার উত্তর কোনো ভবিষ্যৎবাণীতে লেখা ছিল না। আমি কি এসেছি গড়ে তুলতে, না সবকিছু শেষ করতে? এক সময়কার সোনালী মজাপাহিত রাজধানী, সাম্রাজ্যের প্রাণকেন্দ্র, এখন জ্বলছিল ধোঁয়া ও ছাইয়ের ঘন আকাশের নিচে। প্রাসাদের দরজায় উড়ছিল শত্রুদের পতাকা, বিদেশী নয়, বরং লোভী অভিজাত আর ঈর্ষান্বিত রাজপুত্রদের দ্বারা উত্থিত। শেষ টাওয়ারের চূড়ায় দাঁড়িয়েছিলেন গজাহ মাদা, পোড়া বর্মে, রাজভক্তিতে লাল তরবারি হাতে। তার সৈন্যরা মৃত, তার মিত্ররা হয় ধরাশায়ী, নয়তো বিশ্বাসঘাতক। তবুও সে দাঁড়িয়ে একাকী, কিন্তু অবনত নয়। সে ছেলেটি, যাকে একসময় গজাহ মাদা নিজের বলে স্বীকার করতেও ভয় পেত, ফিরে এসেছে। ভবিষ্যৎবাণীর রূপে, হৃদয়ের প্রতিটি ধাপে শক্তি অর্জন করে। আর গজাহ মাদা, যে একদিন শপথ করেছিল, নুসান্তারা এক না হওয়া পর্যন্ত মশলা মুখে তুলব না, আজ সেই শপথ তার জিভে ছাই হয়ে ঝরছে। নিচে আগুন যখন টাওয়ারের ভিত্তি ছুঁতে শুরু করল, এক আহত ভিক্ষু হেঁটে অনুনয় করল শেষ কোনো বাক্য, শেষ কোনো সত্যের জন্য। গজাহ মাদা ঝুঁকে পড়ল, ফিসফিস করে বলল, গোপন উত্তরসূরির নাম, যাকে ইতোমধ্যে জগৎ মুখে মুখে বলতে শুরু করেছে। তারপর তরবারি হাতে, কান জুড়ে প্রতারণার গর্জন নিয়ে, সে ঝাঁপ দিল অগ্নির মধ্যে। পরাজিত এক মানুষ হিসেবে নয়, বরং এক ছায়াসম কিংবদন্তি হিসেবে, যে হয়তো দূর থেকে দেখছে কারা তৈরি করছে নতুন সাম্রাজ্য। শতাব্দী কেটে গেল। জঙ্গল গিলে ফেলল পাথর, ছাই ঢেকে দিল স্মৃতিকে। মজাপাহিত হয়ে উঠল এক পৌরাণিক গল্প। যতক্ষণ না পেনাঙ্গুঙ্গানের ছায়ায় এক তরুণ পুরাতত্ত্ববিদ আগ্নেয়গিরির পাথরে ছেদন করছিলেন। তারা ভাবছিল এটা কবরখানা, কিন্তু সেটা ছিল না কবর, ছিল এক গুপ্ত ভাণ্ডার। সেখানে ছিল সিল করা বর্ম, সময়ের স্পর্শে অক্ষত এক মুকুট, এক পুঁথি যেখানে জ্বলজ্বল করছে সোনালী চোখের প্রতীক, আরেকটি আয়না, অবসিডিয়ানে তৈরি, অপ্রত্যাশিতভাবে ঝকঝকে। যখন সে হাত বাড়াল, টর্চের শিখা নড়ল, যদিও বাতাস ছিল না। আয়নার ভেতর তার প্রতিবিম্ব তাকালো তার দিকে।
কিন্তু যেমনটি সে ভেবেছিল তা নয়। আয়নার নারী লালাব বস্ত্র পরিহিত, আর তার চোখের পিছনে ঝলমল করছিল সোনালি দীপ্তি। রেকর্ডে লেখা ছিল সে শুধু একজন পণ্ডিত, পূর্ব উপকূলের অনাথ এক মেয়ে। কিন্তু রক্ত ভুলে না, সে ছিল মজাপাহিতের শেষ প্রতিধ্বনি, গুপ্ত উত্তরসূরির চূড়ান্ত বংশধর। সাম্রাজ্য কখনো মারা যায়নি, শুধু অপেক্ষা করেছে। আর এখন কংক্রিট আর মুদ্রার শাসিত পৃথিবীতে কিছু প্রাচীন আবার চোখ খুলছে। মাটির নিচে এক স্পন্দন, সাগরের মধ্যে এক ফিসফিসানি। মজাপাহিত স্মরণ করছে